আজকে আমরা মানব মনের গভীরে ডুব দেব, কেমন হয়? এমন একটা টুলকিট নিয়ে কথা বলবো যা দিয়ে আমরা বুঝতে পারব কেন আমরা বা আমাদের আশেপাশের মানুষগুলো এমন আচরণ করে। আচ্ছা, কখনো কি মাথায় এসেছে মানুষ কেন এমনটা করে? মানে কেউ হঠাৎ করেই কেন রেগে যায়, বা আমরাই বা কেন একটা নির্দিষ্ট ব্র্যান্ডের জিনিস কিনতে এত পছন্দ করি? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সবার মনেই আসে, তাই না? আর মজার ব্যাপার কি জানেন, মানুষের এই সব আচরণ কিন্তু একদমই হুটহাট করে হয় না। এর পিছনে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, একটা বিজ্ঞান আছে। আর এই বিজ্ঞানই কিন্তু আমাদের সব কাজ আর চিন্তাভাবনাকে পেছন থেকে নিয়ন্ত্রণ করছে। আর সেই বিজ্ঞানটার নামই হলো সাইকোলজি বা মনোবিজ্ঞান। এটা কি করে? এটা আমাদের চিন্তা, আমাদের আবেগ আর আমাদের আচরণ নিয়ে সায়েন্টিফিক্যালি গবেষণা করে। আরও সহজভাবে যদি বলি, আমরা সারাদিন যা যা করি তার পেছনের কেন, এই প্রশ্নটার উত্তর খোঁজাই হলো মনোবিজ্ঞানের কাজ। তো চলুন এবার আসল আলোচনায় আসা যাক। মানুষ ঠিক কীভাবে কাজ করে এটা বোঝার জন্য আমরা সাইকোলজির ৫টা আলাদা আলাদা দিক থেকে বিষয়টাকে দেখব। তো আমাদের প্রথম লেন্সটা হলো কগনিটিভ সাইকোলজি। এটাকে অনেকটা আমাদের ব্রেনের ভেতরের সফটওয়্যারের মতো ভাবতে পারেন। মানে আমরা কিভাবে চারপাশ থেকে ইনফরমেশন নিই, কিভাবে মেমরি স্টোর করি, আর সেটার উপর ভিত্তি করে কিভাবে কোনো ডিসিশন নিই, এইসব কিছুই এর আলোচনার মধ্যে পড়ে। এটার একটা দারুণ উদাহরণ হলো কনফার্মেশন বায়াস। খেয়াল করে দেখবেন, মানুষ কিন্তু প্রায় ফেক নিউজ খুব সহজে বিশ্বাস করে ফেলে। কেন? কারণ ওই খবরটা হয়তো তার আগের কোনো ধারণার সাথে মিলে গেছে। আসলে কি হয়, আমাদের ব্রেন সবসময় এমন তথ্যই খুঁজতে থাকে যা আমাদের নিজেদের বিশ্বাসকে আরও শক্ত করে। আর এই করতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় ভুল পথে চলে যাই। এরপর আসে বিহেভিয়ারাল সাইকোলজি, মানে আচরণগত মনোবিজ্ঞান। এই অ্যাঙ্গেল থেকে দেখলে বোঝা যায় যে আমাদের চারপাশের রিওয়ার্ড আর পানিশমেন্ট, মানে পুরস্কার আর শাস্তি, কিভাবে একটু একটু করে আমাদের ব্যবহারকে গড়ে তোলে বা বদলে দেয়। এর সবচেয়ে সেরা উদাহরণ তো আমাদের হাতের মুঠোয় সোশ্যাল মিডিয়া। এখানে প্রত্যেকটা লাইক বা রিয়াকশন আমাদের ব্রেনের জন্য একটা ছোটখাটো পুরস্কারের মতো কাজ করে। আর ঠিক এই পুরস্কারটা পাওয়ার লোভেই কিন্তু আমরা আরও বেশি করে ছবি বা স্ট্যাটাস পোস্ট করতে থাকি। ব্যাপারটা কিন্তু আমাদের নিজেদের অজান্তেই ঘটে। ৩ নম্বরে আছে সোশ্যাল সাইকোলজি। এটা আমাদের দেখায় যে আমরা আসলে কতটা সোশ্যাল, মানে অন্য মানুষ বা একটা গ্রুপ আমাদের চিন্তাভাবনা আর আচরণকে কী পরিমাণ প্রভাবিত করতে পারে, সেটাই এর মূল ফোকাস। অনেক সময় দেখবেন একটা গ্রুপের চাপে পড়ে মানুষ এমন কাজ করে ফেলে যা একা থাকলে হয়তো কখনোই করত না। ধরুন ফ্যাশন বা নতুন কোনো ট্রেন্ডের কথা। আমরা প্রায়ই কোনো একটা স্টাইল ফলো করা শুরু করি কেন? কারণ আমরা দেখি যে আমাদের আশেপাশের অনেকেই সেটা করছে। সাইকোলজির ভাষায় এটাকে বলে সোশ্যাল প্রুফ। আচ্ছা, এবার আসা যাক আমাদের আচরণের সবচেয়ে পাওয়ারফুল ড্রাইভারের কথায়, মানে আমাদের ইমোশন বা আবেগ। আমাদের ভেতরে যে বেসিক ফিলিংসগুলো কাজ করে, যেমন ধরুন আনন্দ, কষ্ট, ভয়, রাগ, অবাক হওয়া, এগুলোই কিন্তু আমাদের বেশিরভাগ ডিসিশনের পেছনের আসল কারণ। আর এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা নিজেদেরকে যতই যুক্তিবাদী ভাবি না কেন, আসল সত্যিটা হলো আমরা প্রায় সব সিদ্ধান্তই নিই আবেগের বশে। আর সিদ্ধান্তটা নেওয়ার পর সেটাকে ঠিক প্রমাণ করার জন্য আমরা যুক্তি সাজাই। সোজা কথায়, চালকের সিটে কিন্তু আমাদের আবেগই বসে থাকে, যুক্তি নয়। তো আমরা কয়েকটা দিক থেকে তো দেখলাম। চলুন এবার আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা কিছু পাওয়ারফুল নিয়মকানুন খুঁজে বের করা যাক, যেগুলো সবসময় পর্দার আড়াল থেকে আমাদের চালাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত একটা থিওরি হল মাসলোর হায়ারার্কি অফ নিডস। এটা কি বলে? এটা বলে যে আমাদের প্রয়োজনগুলো আসলে কয়েকটা ধাপে সাজানো। একদম গোড়ায় আছে আমাদের বেঁচে থাকার বেসিক জিনিসগুলো, যেমন খাবার, পানি। ওটা পূরণ হলে আমরা খুঁজি সেফটি বা নিরাপত্তা, যেমন একটা ভালো চাকরি বা থাকার জায়গা। তারপর আসে ভালোবাসা, এরপর সম্মান, আর একদম শেষে আসে সেলফ গ্রোথ বা আত্মবিকাশ। কিন্তু প্রশ্ন হল, এই চাহিদাগুলো পূরণ করার জন্য মোটিভেশনটা আসে কোথা থেকে? এর পেছনে প্রায় কাজ করে ডোপামিন। এটা হলো আমাদের ব্রেনের একটা রিওয়ার্ড কেমিক্যাল। কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারলে এটা আমাদের একটা ভালো লাগার অনুভূতি দেয়। আর এই ভালো লাগার অনুভূতিটাই আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। আবার অনেক সময় এটাই কিন্তু অ্যাডিকশনও তৈরি করে। দেখুন, আমাদের ব্রেন না অনেক চালাক। শক্তি বাঁচানোর জন্য এটা কিছু মেন্টাল শর্টকাট ব্যবহার করে। এগুলোকেই বলে কগনিটিভ বায়াস। এগুলো দিয়ে খুব তাড়াতাড়ি ডিসিশন নেওয়া যায় ঠিকই, কিন্তু অনেক সময় এগুলোর জন্যই বড়সড় ভুলও হয়ে যায়। যেমন ধরুন হ্যালো এফেক্ট। এর কারণে আমরা কোনো ফেমাস লোকের কথা খুব সহজে বিশ্বাস করে ফেলি। কেন? কারণ তার জনপ্রিয়তা আমাদের প্রভাবিত করে, যদিও তিনি হয়তো ওই বিষয়ের এক্সপার্ট নাও হতে পারেন। আর এই সব কিছু মিলেই কিন্তু তৈরি হয় আমাদের হ্যাবিট বা অভ্যেস। প্রত্যেকটা অভ্যেস একটা লুপ মেনে চলে।
প্রথমে একটা কিউ বা সিগন্যাল আসে, যেমন ধরুন ফোনের নোটিফিকেশন সাউন্ড। এরপর আমরা একটা কাজ বা অ্যাকশন করি, ফোনটা হাতে নিয়ে চেক করি, আর শেষে একটা রিওয়ার্ড পাই, মানে সেই পরিচিত ডোপামিন কেক। আমাদের সব ভালো মন্দ অভ্যেস কিন্তু এই চক্রে বাঁধা। খুব ভালো। থিওরি তো অনেক জানা হলো, কিন্তু এই জ্ঞানটা আমরা রিয়েল লাইফে কাজে লাগাবো কিভাবে? চলুন এবার মানুষ চেনার জন্য একটা প্র্যাকটিক্যাল টুলকিট দেখে নেওয়া যাক। আমাদের প্রথম টুলটা হলো বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারা। মুখ দিয়ে হয়তো অনেক সময় সত্যিটা লুকানো যায়, কিন্তু শরীর কিন্তু প্রায় মনের কথা বলে দেয়। যেমন কেউ যদি কথা বলার সময় হাত ভাঁজ করে রাখে, হতে পারে সে একটু ডিফেন্সিভ ফিল করছে। আবার অকারণে ছটফট করাটা নার্ভাসনেসের লক্ষণ হতে পারে। যদি আরও গভীরে গিয়ে দেখি তাহলে দেখব যে মানুষের প্রায় সব কাজের পেছনে আসলে দুটো মেইন মোটিভেশন কাজ করে। এক, কোনো আনন্দ বা সুবিধা পাওয়ার ইচ্ছা, আর দুই, কোনো কষ্ট বা ক্ষতি এড়িয়ে চলার ভয়। যখনই কারো আচরণ বুঝতে অসুবিধে হবে, শুধু ভাববেন সে কি কিছু পাওয়ার জন্য এটা করছে নাকি কিছু হারালোর ভয়ে করছে। আর সবশেষে মনে রাখতে হবে, মানুষের কিছু ইমোশনাল ট্রিগার পয়েন্ট থাকে, মানে কিছু সংবেদনশীল জায়গা। যেমন কারো ইগোতে বা আত্মসম্মানে আঘাত লাগলে, কেউ রিজেক্টেড ফিল করলে বা সমাজের স্ট্যাটাস হারানোর ভয় পেলে মানুষ প্রায় খুব স্ট্রংলি রিয়্যাক্ট করে। এই জায়গাগুলো কিন্তু আমাদের সবার জন্যেই খুব সেন্সিটিভ। তো এত সব কিছু জানার আসল দরকারটা কি? কারণ এই জ্ঞানটা শুধু কিছু ইনফরমেশন না, এটা আসলে একটা দারুণ পাওয়ারফুল টুল। এই প্রিন্সিপালগুলো যদি ঠিকমতো বোঝা যায়, তাহলে কিন্তু মানুষের সাথে সম্পর্ক ভালো করা যায়, পজিটিভলি কাউকে প্রভাবিত করা যায়, এমনকি নিজের মনকেও আরও ভালোভাবে কন্ট্রোল করা সম্ভব হয়। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখা খুব জরুরি, এটা কিন্তু মাইন্ড রিডিংয়ের মতো কোনো জাদুবিদ্যা নয়। এটা জাস্ট মানুষের আচরণের প্যাটার্ন আর সম্ভাবনা বোঝার একটা সায়েন্টিফিক উপায়। সুতরাং শেষ কথা এটাই, এই জ্ঞান একটা শক্তিশালী হাতিয়ার। এখন আসল প্রশ্ন হল, এটাকে কিভাবে ব্যবহার করা হবে? একে অপরকে আরও ভালোভাবে বোঝার জন্য, সুন্দর সম্পর্ক গড়ে চলার জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্যে? সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি